Welcome to Tajpur. Hello and welcome back to another episode of Travel with Swagata. আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাব দীঘার বিখ্যাত তাজপুর সি বিচে। আর তাছাড়াও আজকে দীঘার একটা এমন নতুন সাইট সিইংয়ের জায়গার আপনাদেরকে ঠিকানা দেব, যেটা হয়তো একদমই প্রথমবার আপনারা কোনো ভিডিওতে দেখতে পাবেন। তাই প্লিজ স্টে টিউনড টিল এন্ড। আমরা আমাদের দীঘা ভ্রমণের তৃতীয় দিন বিকেলবেলায় লাঞ্চ করে 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে পড়ি দীঘার কিছু সুন্দর সুন্দর সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমে আমরা যদিও ঠিক করেছিলাম যে চন্দনেশ্বর উদয়পুরের দিকে যাব, কিন্তু তারপর ভাবি যে দীঘার নতুন মেরিন ড্রাইভটা ঘুরে এলে একবার কেমন হয়। তাই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে চললাম তাজপুরের উদ্দেশ্যে। ওল্ড দীঘা ছাড়িয়ে যখন তাজপুর যেতে শুরু করলাম, রাস্তা কিন্তু চমৎকার সুন্দর, আর রাস্তার ধারে বেশ সুন্দর বসার জায়গা করেছিল। বেশ অনেক লোকই দেখছিলাম সেখানে বসে টাইম স্পেন্ড করছিল। তারপর ফাইনালি আমরা চলে এলাম মেরিন ড্রাইভ রোডের কাছাকাছি। ওই যে দূরে বালুচরটা দেখা যাচ্ছে, ওইটাই হলো সমুদ্রের সীমারেখা। আর এই জায়গার ল্যান্ডস্কেপ আর সিনিক বিউটিটাও ছিল বেশ সুন্দর। কিছু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মতো কিছু গাছ এইখানে দেখতে পাচ্ছিলাম। ওল্ড দীঘা থেকে আর তাজপুর বিচ পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তা এইভাবে সমুদ্রের ধার বরাবর গিয়ে পৌঁছেছে। আর এই রাস্তাটাকে নাম দেওয়া হয়েছে নিউ মেরিন ড্রাইভ রোড অফ দীঘা। রাস্তাটা ভীষণভাবে উপভোগ্য, বিশেষ করে বিকেলবেলায় আর একদম ভোরবেলার সময় দারুণ লাগবে। আর আপনারা যদি 2 হুইলারে যান তাহলে তো কথাই আলাদা। এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, দীঘাতে কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে আপনারা সারাদিনের জন্য 2 হুইলার ভাড়া করতে পারেন। ভাড়া পড়বে প্রায় 500-600 টাকা মতো, আর পেট্রোল আপনার নিজের। তারপর ফাইনালি আমরা গিয়ে পৌঁছই তাজপুর সি বিচে। আমরা এখন দীঘা থেকে টোটো করে তাজপুর বিচে এসেছি ঘোরার জন্য। বিকেল বেলার সময় সামনে খুব সুন্দর সমুদ্র, দারুণ হাওয়া দিচ্ছে। বিচটা বেশ সুন্দর সাজিয়েছে। ন্যাচারাল যেটা পুরনো তাজপুর ছিল সেটা কিন্তু অনেকটা আগে আমরা ফেলে এসেছি। এইটা হচ্ছে নতুন তাজপুর বিচ। নতুনভাবে এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়েছে। আর যেটা পুরনো তাজপুর বিচ সেটা আমরা আসার সময় আগে ফেলে এলাম। সেটা প্রকৃতিটা খুব সুন্দর সেখানেও, আর এখানকারটা একটু আর্টিফিশিয়াল জিনিস।
নোংরা করে রেখে দিয়েছে। এখানে জায়গাগুলো সাজানো গোছানো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নয়। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা আছে। বিচটা সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, তবে মেইনটেনেন্সের কিন্তু প্রচন্ড অভাব যা চোখে পড়ল। কচ্ছপ, হরিণ, ডলফিন ইত্যাদি অনেক রকম পশু পাখির মূর্তি এখানে বানানো ছিল। আর জায়গাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে সৌন্দর্যায়ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই যে বললাম কোনো মেইনটেনেন্স নেই, মেইনটেনেন্সের প্রচন্ড অভাব। কোথাও সিঁড়ি ভেঙে পড়ে আছে, কোথাও অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে, মানুষের বসার জায়গাগুলো অপরিচ্ছন্ন। তাজপুরের সি বিচে এসে মনে হলো যেন একটা দ্বীপের মতো জায়গা। আর এখানকার সমুদ্র কিন্তু একদম শান্ত এবং স্নিগ্ধ। এখানে ঢেউয়ের উদ্যমতা একদমই ছিল না। বিকেলবেলা সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট ডেস্টিনেশন হলো এই তাজপুর বিচ। প্রাত্যহিক জীবনে কতই না বিকেল আসে যায়, কিন্তু এই বিকেলটা একদম অন্যরকম ছিল, সারা জীবন মনে রাখার মতো। এরপর অ্যাজ ইউজুয়াল আমার মেয়ে এই গাড়িগুলো দেখতে পেলো এবং চড়ার জন্য বায়না করলো। এইবারে দীঘা বেড়াতে গিয়ে যতবার এই গাড়িগুলো চড়েছি ততবার 100 থেকে 200 টাকা করে চাইছিল। এরা মাত্রাতিরিক্ত দাম বাড়িয়ে দিচ্ছে সব জিনিসের। কিন্তু কিছু করার নেই, ছোট বাচ্চা তো আর আমাদের মতো প্রকৃতি উপভোগ করতে পারে না, তাই তাদের জন্য এইগুলো তো মাস্ট। তাজপুর বিচ ঘোরা হয়ে গেলে আমরা আবার সেই মেরিন ড্রাইভ রোড ধরেই অগ্রসর হই শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। যদিও দীঘা থেকে তাজপুর যাওয়ার পথে আগে শঙ্করপুর বিচই পড়ে, কিন্তু তবু আমাদের টোটো দাদা বলেছিলেন আগে তাজপুর ঘুরিয়ে তারপরে শঙ্করপুরে নিয়ে যাবেন, তাই আমরা প্রথমে তাজপুর ঘুরে নিয়ে তারপর শঙ্করপুর বিচে যাই। তাজপুর থেকে মোটামুটি 20-25 মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা শঙ্করপুর বিচের সামনে পৌঁছে যাই। শঙ্করপুর এবং তাজপুর উভয় জায়গাতেই দেখলাম বিচের 1-2 কিলোমিটারের মধ্যে বেশ অনেকগুলো রিসর্ট তৈরি হয়েছে। আজকাল অনেকেই দীঘার থেকে বেশি এই সমস্ত নিরিবিলি বিচগুলো এসে থাকতে পছন্দ করে। আমরা যখন শঙ্করপুর বিচে প্রবেশ করি তখন সন্ধে হয়ে গিয়েছিল। এই বিচটা বেশ জমজমাট লাগছিল, অন্তত তাজপুরের তুলনায় একটু বেশি জমজমাট। এখানে বেশ কিছু দোকান ছিল যেখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, বেশ কিছু খাওয়া দাওয়ার দোকানও ছিল আর বেশ কিছু কেনাকাটা করার মতো টুকটাক দোকানও ছিল। এই শঙ্করপুরের বিচটা কিন্তু বেশ ক্লিন ছিল আর এখানে অনেক লোকের ভিড়ও ছিল। বোঝাই যাচ্ছিল এই জায়গায় কিন্তু বহু লোক এসে রাত্রি যাপনও করেন। আর এই উত্তাল সমুদ্র দেখে মন কার না ভরে যায় বলুন। শঙ্করপুর বিচে অনেকটা সময় চুপ করে বসে আমি সমুদ্রের এই উদ্দামতার মজা নিচ্ছিলাম। এরপর আমরা যে জায়গাটিতে যাই সেটা কিন্তু দীঘা সাইট সিইং এর একদম নবতম সংযোজন। দীঘা বেড়াতে গিয়ে খুব কম লোকেই হয়তো এই ন্যায়কালী মন্দির দর্শন করেছেন। আমরা এইবার দীঘা বেড়াতে গিয়ে দর্শন করে এলাম সুন্দর ন্যায়কালী মায়ের মন্দির। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই সেই মন্দিরটি। ওল্ড দীঘা সি বিচ থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দূরে এই মন্দিরটির অবস্থান। এই মন্দিরটি হলো কালী মাতা মন্দির।
এই মন্দিরের বিশেষত্ব হলো এইখানে বহুল পরিমাণে বিবাহ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা যেদিনকে মন্দির দর্শন করতে গেছি সেই দিনই গিয়ে দেখি প্রায় ৬-৭টা বিবাহ প্রক্রিয়া মন্দিরের মধ্যে সেই সময় চলছিল। এই মন্দিরে আসলে আপনারা কিন্তু সন্ধ্যের সময়টাকেই বেছে নেবেন, কারণ এই মন্দিরের আলোকসজ্জা খুব সুন্দর আর মন্দিরের পরিবেশও কিন্তু বেশ মনোরম। মন্দিরের এই স্থানটিতে চলছে শপিং কমপ্লেক্স নির্মাণ কার্য। প্রত্যেকটি দোকানকে এখানে সুন্দর করে একটি কমপ্লেক্সের মধ্যে সাজিয়ে রাখা হবে এই কথাই শুনলাম। আর এটি হলো মূল মন্দির। মূল মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, আর ততোধিক সুন্দর হলো এই মন্দিরের মায়ের মূর্তিটি। এই মন্দিরটি সুন্দর লাইটিংয়ের শোভাযুক্ত। এই হলো মা ন্যায়কালীর মূর্তি। এইটি ছিল সেই দিন আমাদের ঘোরার লাস্ট স্পট। এরপর আমরা আমাদের হোটেলের নিয়ারেস্ট ব্যারিস্টার কলোনি বিচে কিছুটা সময় কাটাই এবং তারপর আমাদের হোটেলে ব্যাক করি। হ্যালো, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে, আজকে আমাদের চেক আউট ডে। আজকে আমাদের ট্রেন আছে, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস আমাদের সকাল 10:30টায় দীঘা স্টেশন থেকে ডিপার্চার হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছে SMS এসছে যে ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট। এবার 4.5 ঘন্টা লেট মানে মোটামুটি ওই 3টে 3:30 করে ট্রেনটা ঢুকবে দীঘা থেকে যাবে ধরো 4টে। মানে একটা বিভৎস রকম লেট করছে তাম্রলিপ্ত এই সময়, কেন জানি না। তো আমাদের হোটেলের চেক আউট ছিল 9:30টার সময়। এখন আমাদের রুম ছেড়ে দিতে হবে 9:30 থেকে। আর এই যে 3টে অবধি সময়, এটা তো এই গরমে বাইরে কাটানো পসিবল নয়। দেখি এই হোটেলেই আমরা আবার কথা বলে যদি রুমটাকে এক্সটেন্ড করা যায় বা কোনো ব্যবস্থা করা যায়, কারণ দীঘা স্টেশনে রিটায়ারিং রুম থাকলেও খুবই জঘন্য, মানে থাকার মতো নয়। আর এসি ওয়েটিং লাউঞ্জ যেটা আছে, আমরা শিওর নই এখনো পর্যন্ত সেটা আছে অ্যাভেলেবেল কিনা, কিন্তু 4-5 ঘন্টা ওয়েটিং লাউঞ্জে বসে থাকা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই আমরা ভাবছি হোটেলেই এখন এক্সটেন্ড করব, দেখা যাক কি করি। এটা আমাদের হোটেল রেনেসাস কোস্টাল ইন। সেই দিন তাম্রলিপ্ত এক্সপ্রেসের এই এক্সট্রিম লেটের জন্য আমাদের মাত্র 4 ঘন্টার জন্য হোটেলের একটা রুমকে পুরো দিনের ভাড়া দিয়ে নিতে হয়। চলুন আপনাদের এই ডাবল বেড রুমটার একটা রুম ট্যুর দিয়ে দিই। রেনেসাস কোস্টাল ইনের এই ডাবল বেড রুমে ছিল একটা বেশ বড় বেড, যেখানে 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবেন। আর বিছানা বালি সব কিছুর কোয়ালিটি এদের বেশ ভালো ছিল। আর ছিল একটা কাউচ, আর তার সাথে একটা সেন্টার টেবিল, আর সাইডে একটা ল্যাম্প ছিল, এসি ছিল ফুল ওয়ার্কিং কন্ডিশনে, একটা ওয়ার্ড্রোব ছিল, আর সাথে ছিল একটা LED টিভি, যেটা স্মার্ট টিভি কিনা বলতে পারবো না কারণ চালানোর আমরা সময় পাইনি। একটা ফুল সাইজ মিরর ছিল ঠিক একদম টয়লেটের পাশে, আর টয়লেটটা একদম ক্লিন ছিল, সুন্দর। সমস্ত রকম প্রয়োজনীয় সামগ্রী টয়লেটের মধ্যে অ্যাভেলেবেল ছিল। কমোড ছিল, বেসিন ছিল, আর ওনারা
হ্যান্ড ওয়াশ আর বডি ওয়াশ দুটো কেসের মধ্যে ভরে রেখেছিলেন। টয়লেটে গিজার ছিল, এক্সস্ট ফ্যান ছিল, আর টাওয়েল वगैरह ওনারা কিন্তু প্রোভাইড করেছিলেন। হোটেলের বাকি যে রুমগুলোর মতো, যে রুমে আমরা ছিলাম 4 বেডরুম, তারই মতো এই 2 বেডরুমটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। তারপর ফাইনালি বেলা 10:30টার সময় যেই ট্রেনের আসার কথা ছিল, সেই ট্রেন বেলা 2:30টার সময় দীঘা স্টেশনে এসে পৌঁছয়। আর তাম্রলিপ্ত এক্সপ্রেসের যে চেয়ার কার, এসি চেয়ার কারগুলো, সেইগুলো দীঘা স্টেশনের এতটাই পিছন দিকে পড়ে যে পুরো স্টেশনটাকে হাঁটতে হাঁটতে জীবন বেরিয়ে যায়। যাই হোক, ফাইনালি রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে আমরা আমাদের C2 কোচে গিয়ে পৌঁছই। অন্যান্য এসি চেয়ার কার যেরকম হয়, তাম্রলিপ্তর এসি চেয়ার কারও সেম। একদিকে 3টে করে সিট আর একদিকে 2টো করে সিটের ডিভিশন আছে। সিটগুলো বেশ বড়, কমফোর্টেবল, সেকেন্ড সিটিংয়ের থেকে অনেকটাই বেশি চওড়া হয়। আর সিটগুলোর যে গ্যাপিংটা, সেটাও কিন্তু সেকেন্ড সিটিংয়ের থেকে বেশি থাকে। এরপর আমরা দীঘাকে টাটা বাই বাই জানিয়ে রওনা দিই হাওড়ার উদ্দেশ্যে। এই ভিডিওটা ছিল আমার এইবারের দীঘার ট্রিপের লাস্ট ভিডিও। আগের 3টি এপিসোড যদি আপনারা মিস করে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিন। আর আমার ভিডিওস যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করতে ভুলবেন না। দীঘা যতবারই যাই না কেন, কোনোটাকে কিন্তু শেষবার বলা যাবে না। তাই আবার কখনো না কখনো তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে সুন্দরী দীঘা। বাই বাই ফর নাও।